প্রশ্ন পেজ নাম্বার 7। তাহলে পার্থক্য এটাই হচ্ছে পাতলা পায়খানা হয়, পায়খানার সাথে মল থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে ডায়রিয়া কাকে বলে এটা কি জানেন? ডায়রিয়া বা কলেরা মানে সোজা কথা ডায়রিয়া কাকে বলে? ডায়রিয়ার একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? ডায়রিয়ার সংজ্ঞাটা কেউ জানেন? ডায়রিয়া কাকে বলে? ডায়রিয়া কাকে বলে? এটা তো একটা আছে ডায়রিয়া, যে আমার একবার পায়খানা পাতলা হলে কি ডায়রিয়া, নাকি 2 বার পাতলা পায়খানা হলে ডায়রিয়া, না 20 বার পাতলা পায়খানা হলে ডায়রিয়া, আর পায়খানার ধরন কেমন হলে ডায়রিয়া? কেউ দেখা যাচ্ছে পায়খানা হয়েছে 10 বার, ঠিক আছে, কিন্তু পায়খানা পাতলা না, তাহলে কি ডায়রিয়া? হ্যাঁ, ডায়রিয়ার তো সংজ্ঞা আছে, কথা বুঝছেন? ডায়রিয়া কয়বার পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে এবং সেই পায়খানার ধরনটা কেমন হতে হবে, ঠিক আছে? যে আমার পায়খানা হয়েছে 5 বার কিন্তু পায়খানা শক্ত হয়েছে, তাহলে এটা কি ডায়রিয়া? আবার দেখা যাচ্ছে যে পায়খানা পাতলা হয়েছে, খুবই পাতলা, কিন্তু পায়খানা হয়েছে 2 বার, তাহলে এটা কি ডায়রিয়া? এটা তো সংজ্ঞা লাগবে, একটা নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে না, প্রত্যেক কিছুর তো একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। ডায়রিয়া তাকে বলে যে পায়খানা পাতলা হবে, এবার হচ্ছে কয়বার পায়খানা হতে হবে? 3 বা ততোধিক, 3 বা তার বেশি যদি পায়খানা পাতলা হয় তাহাকে ডায়রিয়া বলে। এবার কথা হচ্ছে 3 বা ততোধিক পাতলা পায়খানা, এবার পায়খানা কেমন পাতলা হতে হবে, ঠিক আছে? পায়খানা পাতলা এমনটাই হতে হবে যে পাত্রে রাখা হবে, একটা জিনিস হলো পানি, কোনো পাত্রে রাখা হলে সেই পাত্রে আকার ধারণ করে না। একটা শক্ত জিনিস কি পাত্রে রাখলে পাত্রের আকার ধারণ করে? একটা এই মোবাইলটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, সেই পাত্রের মধ্যে সেই আকার ধারণ করবে এই মোবাইল? কিন্তু এর বদলে যদি 1 গ্লাস পানি রেখে দিই, যে পাত্রে রাখবেন, যদি আপনি একটা গাবলায় রাখেন গাবলার আকার ধারণ করবে, একটা যাতেই রাখবেন, একটা যে একটা গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করবে, একটা হাঁড়িতে রাখলে হাঁড়ির আকার ধারণ করবে, তাহলে মানে বিভিন্ন পাত্রে রাখার মানে তার পাতলাটা এরকমই পাতলা হবে যেটা হচ্ছে আপনার সেই পাত্র রাখলে সেই পাত্রে আকার ধারণ করে। বুঝা যাচ্ছে? তাহলে কোন পায়খানা হচ্ছে হতে হবে? ডায়রিয়া হতে হবে 3 বা ততোধিক, 3 বা ততোধিক মানে 3 এর নিচে আসলে কিন্তু সে ডায়রিয়া না। কেউ পায়খানায় একবার পাতলা হয়েছে সেটা কিন্তু ডায়রিয়া না, পাতলা পায়খানা হতে পারে, যে কোনো কারণে হতে পারে। 2 বার হয়েছে সেটা পায়খানা পাতলা না, মানে পাতলা আছে কিন্তু বাট ডায়রিয়া না। 3 বা ততোধিক যদি 24 ঘন্টায় পায়খানা পাতলা হয় তাহাকে ডায়রিয়া বলে, ঠিক আছে? এরপরে হচ্ছে পাতলা পায়খানাটা কিরকম হবে আমি তো বললাম, যে যে কোনো পাত্রের আকার ধারণ করলে মানে সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে? এবার ডায়রিয়া, এখানে আমরা বলছে ডায়রিয়ার কলেরার মধ্যে পার্থক্য। ডায়রিয়ার কলেরার মধ্যে বেসিক্যালি পার্থক্য নাই, কিন্তু বাট অ্যামিবিক ডিসেন্ট্রি ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে পার্থক্য আছে, কিন্তু এখানে যা দিছে আমরা সেটা পড়ি। ডায়রিয়া হচ্ছে বারে বারে পাতলা পায়খানা হয়, পায়খানার সাথে মল থাকতেও পারে নাও থাকতে পারে, আর পায়খানার সাথে রক্ত ছিটে থাকবে, প্রথমবারে পানির মতন পাতলা পায়খানা হয়। এখানে হচ্ছে ডায়রিয়ায় বলতেছে পেটে নাভির কাছে তীব্র ব্যথা হয়, নাভির কাছে পেটে ব্যথা হয়, আর পেটে ব্যথায় খিচে ধরে, সে সাথে মেরুদণ্ড মলদার ব্যথা হয়। আর হচ্ছে হলো বমি বা পায়খানা একই সাথে হতে পারে আবার নাও হতে পারে। এখানে কলেরাই বলতেছে প্রথমে পায়খানা হয় পরে বমি হয়, মলে হালকা সবুজের মতো আষ্টে গন্ধ থাকে, আর মল চাল ধোয়া পানির মতো সাদা হয় এবং তীব্র আষ্টে গন্ধ থাকে। বমির সঙ্গে অভুক্ত খাদ্য থাকে না, মানে বমির সাথে মানে যে বমিটা হবে সেগুলো অভুক্ত খাদ্য থাকবে না, আর বমির সাথে ভুক্ত খাদ্য থাকবে, মানে ভুক্ত খাদ্য থাকবে না মানে বমির সাথে যে বমিটা হবে সেটা যে খাবারটা খাইছেন সেটা থাকবে না, আর এটা বমির সাথে যে খাবার খাইছেন সেটা বেরিয়ে যাবে। রোগীর বারবার পায়খানা হয়ে দুর্বল হয়ে যায় কিন্তু অজ্ঞান হয় না, রোগী অজ্ঞান হতে সময় লাগে তবু তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। ডায়রিয়া রোগে রোগীর পানি শূন্যতা পূরণ করলে শীঘ্রই সেরে ওঠে, আর কলেরায় বলতেছে যে পানি শূন্যতা পূরণ করলে সেরে উঠতে সময় লাগে এবং জটিল উপসর্গ দেখা যায়। এটা হলো ডায়রিয়ার কলেরার, আমরা বেসিক্যালি বই পড়ে যা যা করছি এইগুলো লিখে দেবেন, কিন্তু বেসিক্যালি হলো আমাদের বই পুস্তকে যেটা বলা হয়েছে কিছু কিছু জায়গায় অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে পার্থক্য, তার মানে রক্ত আমাশয় সাদা আমাশয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এইটা হলো অন্য জায়গায় করা হয়। এখন এখানে যা দিছে তাই আমরা সেটাই আমরা বলবো, বইতে যেটাই আছে, বই যখন যে গাইডলাইন দেবে তার তখন সেই বই পড়ে পাস করতে হবে। কথা বোঝেননি?
যে বাংলা বই পরীক্ষা ইংরাজিতে লিখলে তো হবে না, বাংলায় লিখতে হবে। তাহলে এখানে যা ডায়রিয়া কলেরার পার্থক্য যা বলছে এটাই লিখে দিতে হবে, ঠিক আছে? বেসিক্যালি বই পুস্তকে এরকম না অতটা। তা আমরা যে জিনিসটা হলো ডায়রিয়া কলেরা যাই হোক, আমরা চিকিৎসা নিয়ে কিছু আলোচনা করবো। চিকিৎসা জিনিসটা হলো, আমরা ডায়রিয়া সবসময় ডায়রিয়া হয়ে যায় কি ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন মানে পানি শূন্য হয়ে যায়। যে কথাগুলো বলি সেটা মন দিয়ে শোনেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস। ডায়রিয়া হোক কলেরা হোক, আমরা যে জিনিসটার ভয় পাই পানি শূন্যতার ভয় পাই, ঠিক আছে? আমাদের শরীরের যে পানি সেটা যদি বেরোয় যায়, তাহলে সেটা যদি পূরণ না করা হয় তাহলে কি হবে? সে আরও শূন্য হয়ে যাবে, এক পর্যায়ে মৃত্যুবরণ করবে, তাই না? আগে এক সময় এই দক্ষিণ এশিয়ায় এখান থেকে 100 বছর আগে ডায়রিয়া কলেরার মহামারী আকারে কিন্তু মানুষ মারা যেত। যারা সিনিয়র আপনার বয়সী, মানে আপনার বাবা দাদাদের মুখে মনে হয় গল্প শোনার কথা, ডায়রিয়া কলেরায় একজনরে কবর দিয়ে থুয়েছে বা পোড়ায় রেখে এসে তারপরে আবার বাড়ি এসে দেখছে আরেকজন মরে গেছে। কি এরকম কাহিনী শোনেননি? শোনেননি? এই যে আপনারা বলতেছি, আমি তো সিনিয়র। কত বছর বয়স? আমার কাছে 42। আপনার বাবা বা দাদার মুখে এরকম কোনো গল্প শোনেননি? ঠিক আছে, না শুনলে ভালো। এখন বিষয়টা হচ্ছে হলো, এরকম গল্প শুনছি যে এরকম বাড়িতে একজন মারা গেছে, তাকে হচ্ছে ওই করতে নিয়ে গেছে, সৎকার করতে নিয়ে আসে। ধর্মীয় বিধান মধ্যে এক একজন এক একটা হতে পারে, কেউ পুরানো লাগে বা কেউ হয়েছে এসে কবর। এখন যার যে এখন দেখা যাচ্ছে যে সে শেষ করে এসে দেখা যায় বাড়িতে আরেকজন মারা গেছে, আবার আরেকজন নিতে নিতে আরেকজন মারা গেছে। এক ফ্যামিলি থেকে 3জন 4জনও মারা গেছে। শাশুড়ি নিয়ে গেছে, একটু করে বৌমা মারা গেছে, বৌমারা নিয়ে গেছে, দেখা যাচ্ছে যে আরেকজন মারা গেছে, ঠিক আছে? এই দক্ষিণ এশিয়ায় কিন্তু ভয়ঙ্কর মহামারী ধারণ করছিল। সম্ভবত এটা 1920 সালের দিকে, না 1920 সালের দিকে, 1920 সাল, ঠিক আছে? এখন এলাকা সব উজাড় করে দেখলাম ডায়রিয়া। ওই যে ওলা বিবি টিবি এগুলো বই পুস্তকে নামকরণ করছে না, ওলা বিবি আইছে, হ্যাঁ, যে এলাকায় আসতো সেই এলাকা মড়ক আকারে মানে মরে যেত সবাই। অ্যাকচুয়ালি ডায়রিয়া কলেরায় মারা যায় কিন্তু ডিহাইড্রেশন পানি শূন্য হয়ে। আগে কি করতো, মারা যাওয়ার কারণ কি ছিল? সেটা হলো ফ্যাক্ট ছিল, যার ডায়রিয়া বা কলেরা হতো ওরে এক পাশে রেখে আসতো এক জায়গায়, বলতো যে পায়খানা হচ্ছে, ওরে এক বিন্দু পানি দেওয়া যাবে না, দিলে আরো পায়খানা হবে, মরে যাবে। এই বেসিক্যালি এক একজনের এক এক ধারণা হতে পারে, ভুল ধারণা হতে অনেক সময় সঠিক মনে হয়, তাই না? আমরা যদি বলে যে এই দুটো পা, আমি কি হাত চেনবো জীবনেও? এই দুটো তো আমি পাই পাবো। এই যদি বলে আমার পা কোন কেন, এই যে, ঠিক আছে, আমার জন্মের পর আমরা শিখেছি এই দুটো পা, এই দুটো হাত না। আবার নিচের দুটো শিখেছি হাত, তাহলে আমি হাত করে বাবুজু করে দেবো ব্যাপারটা, তাই না? ডায়রিয়ার যে চিকিৎসা তো মানুষ জানতো না, তখন না জানলে তখন মানুষের ভুলভাল তথ্য দিত বা ভুলভাল কুসংস্কার ছিল। ডায়রিয়া হলে তাকে এক পাশে রেখে আসতো বা এক ঘরে তাকে রেখে আসতো, মানে এটা মনে করতো চরম ছোঁয়া ছিল, যে একজন হতেই পারে, এটা তো ছোঁয়াশে ঠিক না, এটা হলো ওয়াটারবর্ন ডিজিজ। ডায়রিয়া কলেরিয়া যে কোনো রোগ জীবাণু দিয়ে হোক কিনা, এটা ভাইরাস হোক, তারপরে এ হোক ওই ব্যাকটেরিয়া দিয়ে হোক, এগুলো ওয়াটারবর্ন ডিজিজ বলা হয়। ওয়াটারবর্ন ডিজিজ হলো পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ কি? পানির মাধ্যমে ছড়ায়। তাহলে কিভাবে ছড়াবে? পানি খেলেই হবে? কি পানি খেতে হবে? ওই পায়খানা কোনো কাজে খেয়ে ফেলাতে হবে, সোজা হিসেবে। পায়খানা কি কেউ ডাইরেক্ট খায়? ডাইরেক্ট কেটে কেটে পায়খানা খাওয়ানো যায়? এবার ডায়রিয়া রোগী পুকুরি পায়খানা করেছে বা ঘরের পাশে পায়খানা করেছে, বৃষ্টির দিনে তলায় গেছে সব। এবার তলায় গেলে কি হয়েছে? ওই পানি এদি মিশে যায় রোগ জীবাণু কি হাতির মতন নাকি? যেরকম হাতির মতন আসতেছে তাই দেখা যাবে সরু চোখে, মাইক্রোস্কোপের তলাও দেখা যায় না। তাহলে সেই রোগ জীবাণু এবার খেয়ে ফেলানো হলো। খেয়ে ফেলালে কি আমার ছড়া যাবে না? একজন পায়খানা করলো, একটা পুকুরের পানি সব দূষিত হয়ে গেল, সে যে রোগ জীবাণু ছড়াইছে, কথার কথা। এবার তার এক গিলাস পানি আমার খাওয়া হয়ে গেলে তো কামসার। এই জন্য ওই সময় কি হতো, দেখা যাচ্ছে এগুলো পানিবাহিত রোগ, মানুষ তো অনেক হাইজেনিক পরিবেশ মেনটেন করতে পারে না। দেখা ওই রোগীটাকে পরিচর্যা করছে একজন, এবার করলে পরে কি হয়েছে, যে কোনো কায়দায় ওর স্টুল খেয়ে ফেলেছে। সে হয়তো পাশে পায়খানা করছে, একটা নিহাও কোনোভাবে খেয়ে ফেলেছে। পায়খানা তো কি সরাসরি খাবে নাকি? একটা ফল দিতে গেছে, পড়ে গেছে, ওর ফলের সাথে খেয়ে ফেলেছে, ঠিক আছে?
তাহলে এইভাবে খেয়ে ফেলাইছে। বেশি হলে পানি দিয়ে খাওয়া হয়, কারণ পানির ভিতরে একটা জিনিস মাথায় রাখেন, এক গ্লাস পানিতে 1 চামচ চিনি মিশিয়ে দেবেন, দিয়ে খেয়ে ফেলাবেন। তাহলে এই চিনি মিশলে আর 1 গ্লাস পানিতে চিনি মিশানো না, দূরিত্বে আমি 1 লিটার পানিতে চিনি মিশিয়ে দিলাম, আর 1 লিটার পানিতে কোনো চিনি মিশালাম না। তাহলে এই দুটো পানি কি দেখে কি ডিফারেন্স করার কোনো সুযোগ আছে? না। কোনো সুযোগ আছে? নেই। যখন আমি খাবো তখন একটু হালকা মিষ্টি লাগতেও পারে, নাও লাগতে পারে। 1 লিটারে 1 চামচ দিলে বেশি একটা মিষ্টি লাগবে না। তাহলে আমি 1 চামচ রোগ জীবাণু এরকম মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলে কি হবে? কালার চেঞ্জ হবে? তাহলে একই, তাহলে পানির সাথে রোগ জীবাণু খাওয়া খুব সোজা। কথা বোঝা যাচ্ছে? 1 গ্লাস পানি আমি চিনি মিশিয়ে দিলাম, আর 1 গ্লাস পানির মধ্যে কোনো চিনি মিশালাম না। পানিটা হলো আধা কেজির মতো বা 500 ml। এবার দুটো পানি দুই দিকে দেখে যে আলাদা করা যাবে যে এটা চিনি মিশ্রিত পানি আর এটা চিনি মিশ্রিত পানি না, দেখে বলবেন। তা তো খাবো না আমি, চিনি মিশ্রিত পানি হলে আমি খাবো না। তাহলে খাওয়ার পরে বোঝা যাবে হালকা পাতলা, নাও বোঝা পারতে পারে। তাহলে পানির মধ্যে যদি এই পানির মধ্যে আমরা যদি রোগ জীবাণু মিশিয়ে খাওয়ানো হয়, এটি খাওয়ানো খুব সোজা না? আর একটা সলিড জিনিসের মধ্যে যদি খাওয়ানো, একটা আপেলের সাথে রোগ জীবাণু গায়ে লাগাই দিলাম, আমি কি করলাম? ওই আপেলটা ভালো করে ধুলাম, ঠিক আছে, ভালো করে 4 বার, তাহলে রোগ জীবাণু তো আস্তে আস্তে ধুয়ে যেতে লাগলো, পরিমাণটা কমতে লাগলো, তাই না? যদি আমার ওর গায়ে 1 লাখ রোগ জীবাণু থেকে ধুয়ে ফেলালে 50,000 হয়ে গেল, আর এক ধোয়া দিলে আস্তে আস্তে কমতে থাকলো। তাহলে ওইটা কিন্তু আর যে পানি দিয়ে ধোয়া হবে সেই পানি খাওয়ার সময় যদি ওর ভিতরে রোগ জীবাণু থাকে, তাহলে কি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন করতে সুবিধা হয়, কারণ পানি তো আমরা ওইভাবেই করি না। এই জন্য পানিবাহিত রোগগুলো কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে খুব দ্রুত ছড়াতে পারে। এবার কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো হাউ পানি খেয়ে ফেলাইছে বা যেভাবে ছড়াই গেছে, এরপরে পানি খেতে দেওয়া হতো না। তাহলে ডিহাইড্রেশন হয়ে গেল, একটা মানুষের পানি শূন্য হয়ে গেল। এরপরে যদি তাদের পানি পূর্ণ না করা হয়, মানে পানি না দেওয়া হয় তার শরীরে, তাহলে কি হবে? পানি শূন্য হয়ে মারা যাবে না কি, তাই না? কিডনি ফেলে টলে তো পরের সেক্টর, আগে পানি শূন্য হবে, তারপরে বিভিন্ন সিস্টেমে সমস্যা হবে, হ্যাঁ, তারপরে কি হবে, কিডনি ফেল করবে। তারপরে এখন বিষয়টা হচ্ছে ডায়রিয়ায়, তাহলে আমরা কি করতাম? যে প্রথম চিকিৎসা, প্রথম যে ভয়টা, সেটা আমরা কি পাই? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলো পানি শূন্যতা, ডায়রিয়া বলে যাই হোক। এরপরে যে বিষয়টা হলো ডিহাইড্রেশন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি খারাপ। বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 5 বছরের আগের যে বাচ্চা। আর বড় মানুষের ডিহাইড্রেশনটা কেন আমরা খারাপ বলি না? বড় মানুষের আমার পানি শূন্যতা হয়ে গেছি বা আমার পায়খানা হয়েছে, আমার পানি পিপাসা লাগছে, আমি কি করলাম? পানি খেয়ে নিলাম, একটা স্যালাইন গুলাই খেলাম, তাই না? কিন্তু ছোট বাচ্চা যদি 1 বছর বয়স, ও কি স্যালাইনের কথা বলতে পারে না? 2 বছরের বয়স, তাদের হলো পানি শূন্য হয়ে যায় দ্রুত, এবং এই বাচ্চাগুলো খারাপ হয়ে যায় দ্রুত, নেতায় বড় দ্রুত, এবং খারাপ হয়ে যায় দ্রুত। তাহলে এখানে আমাদের আইএমসিআই নামে একটা গাইডলাইন আছে, এখানে বাচ্চাদের ক্ষেত্রে, 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে পানি শূন্যতাকে কখনো বরদাস্ত করা যাবে না, এগুলো ডায়াগনোসিস করে তার চিকিৎসা দিতে হবে, তাই তো? আর বড় মানুষের ক্ষেত্রে অবশ্যই লাগবে, কিন্তু বড় মানুষের সাথে 5 বছরের পরে 6 বছরের যে বাচ্চা, সে 10 বার পায়খানায় গেলে সে কিন্তু বাসায় এসে বলতে পারে যে আমি কিন্তু স্কুলে গেলাম, আমার 6 বার বাথরুম হয়েছে, আমার দ্রুত একটু পানি দাও বা স্যালাইন গুলায় দাও, ঠিক আছে? কিন্তু বাচ্চারা তো বলতে পারে না। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের কিছু লক্ষণ বলা হয়েছে, যে পানি শূন্যতার বাচ্চাদের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে হলো, আমাদের কোনো বাচ্চা যদি আসে আমার কাছে বা যার কাছে আসুক কিনা, বললে যে 10 বার বা 15 বার পায়খানা হয়েছে, তারপরে বমি হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ডায়রিয়া বাচ্চা। এবার ডায়রিয়ার বাচ্চা হলে তখন আমরা অ্যাসেসমেন্ট করব তার পানি শূন্যতা কতটুকু হয়েছে। এখানে পানি শূন্যতাকে আমরা 3 ভাগে ভাগ করি: নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম সাইন অফ ডিহাইড্রেশন, এগুলো বই পুস্তকের কথা না, শেখার কথা, অনেক কাজের কথা। আর সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন, বাংলায় আমরা লিখি পানি শূন্যতা নাই, স্বল্প পানি শূন্যতা, আর তীব্র পানি শূন্যতা। পানি শূন্যতা নাই মানে কোনো ডিহাইড্রেশন নাই, এটা ইংরেজিতে বলা হয় নো ডিহাইড্রেশন, নো সাইন অফ ডিহাইড্রেশন, ঠিক আছে? নো সাইন অফ ডিহাইড্রেশন। আর ডিহাইড্রেশন অর্থ হচ্ছে পানি শূন্যতা। ডিহাইড্রেশন ইংরেজিতে, বাংলা হলো পানি শূন্যতা। ডায়রিয়া হলে যে জিনিসটা হয় সেটা। তাহলে পানি শূন্যতা নাই,
আর হলো সাম সাইন অফ ডিহাইড্রেশন, এসএসডি, সাম সাইন অফ ডিহাইড্রেশন, স্বল্প পানি শূন্যতা, স্বল্প পানি শূন্যতা, শূন্যতা। আর হলো সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন, সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন, সাম সাইন অফ ডিহাইড্রেশন, অর্থাৎ নো সাইন অফ ডিহাইড্রেশন, পানি শূন্যতা নাই, আর হলো সাম সাইন অফ ডিহাইড্রেশন আর সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন, তার মানে তীব্র পানি শূন্যতা। তীব্র বাংলায় লিখে নিতে পারেন পানি শূন্যতা, ঠিক আছে। তাহলে এর লক্ষণগুলো কি কি? যে একটা বাচ্চা আসলো, তার যতবারই পায়খানা করুক এর যে কোনো একটা ক্যাটাগরিতে হতে পারে, ঠিক আছে, যে পানি শূন্যতা নাই তার শরীরে, আবারই তার মাঝারি ধরনের পানি শূন্যতা আছে, স্বল্প পানি শূন্যতা আছে, আর হলো তীব্র পানি শূন্যতা আছে, ঠিক আছে। এইগুলো আমরা একটা বাচ্চা দেখেই আমরা বুঝতে পারবো। তাহলে পানি শূন্যতা নাই, এদের লক্ষণ কি হবে, আর পানি শূন্যতা, স্বল্প পানি শূন্যতার লক্ষণ কি হবে, আর পানি শূন্য তীব্র পানি শূন্যতার লক্ষণ কি হবে। প্রথমে আমরা একটা বাচ্চা আসলে দেখবো যে বাচ্চাটা কেমন আছে। আসার সাথে সাথে কোলে নিয়ে আসবেন একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা বা 1 বছরের বাচ্চা তো কোলে করে নিয়ে আসবেন, বা 6 মাসের বাচ্চা হতেই পারে। বাসায় এখানে এসে বললো যে আমাদের 10 বার বা 15 বার পায়খানা হয়েছে, এখন বাচ্চাটাকে আমরা প্রথমে দূরত্বে দেখি না যে বাচ্চাটা কেমন আছে। এখন বাচ্চাটা দেখলাম যে স্বাভাবিক আছে, বাচ্চাটা স্বাভাবিক আছে, ঠিক আছে। স্বাভাবিক থাকলে তাহলে তার একটাই হলো পানি শূন্যতা অতটা নাই, একটা হলো স্বল্প পানি শূন্যতা, বাচ্চাটা তৃষ্ণার্ত থাকবে, মানে তার পানি অতটা চাচ্ছেও না, ঠিক আছে, মানে পানি পিপাসা, বা দূরে থেকে দেখলাম পানি, আমি জিজ্ঞাসা করলাম যে পানি খেতে চাচ্ছে, তাহলে পানি পিপাসা অতটা নাই, পানি পিপাসা নাই, এবং বাচ্চা স্বাভাবিকভাবে খেলাধুলা করতেছে, হাত পা নাড়াচাড়া করতেছে। তাহলে আমরা দূরে দেখে আমি মারা জিজ্ঞাসা করলাম যে তার পানির পিপাসা আছে, বললো যে নাই, ঠিক আছে। তাহলে এবার এখানে লেখা হবে থ্রাস্টি, ইংরেজিতে লেখা হয়, বাংলা হলো তৃষ্ণার্ততা। তৃষ্ণার্ততা বানান কি? তৃষ্ণার্তের বাংলা থ্রাস্টি, ঠিক আছে। এই সমস্ত থ্রাস্টি মানে তো মনে এটাই অনেকদিন বাংলা প্র্যাকটিস করি না তো। যাক, থ্রাস্টি এখানে হলো তৃষ্ণার্ততা, এখানে এই লাইনে আমরা এখানে হলো পানি শূন্যতা যাদের নাই তাদের কোনো তৃষ্ণার্ততা থাকবে না, স্বাভাবিক থাকবে। তাদের যদি বলা হয় যে পানি চেয়ে খাচ্ছে বাচ্চা, বলেন না। পানির পিপাসা বেশি হচ্ছে, না, তাহলে এদের হচ্ছে নাই, আমরা লিখে দেবো নাই, থ্রাস্টি নাই মানে তৃষ্ণার্ততা নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে স্বল্প পানি শূন্যতা, যাদের পানি শূন্যতা অল্প থাকে, ঠিক আছে, তাদের বলা হচ্ছে যে পানি শূন্যতা, ওই থ্রাস্টি বেড়ে গেছে, মানে সে পানি চেয়ে খাচ্ছে, সে পানি চেয়ে খাচ্ছে, ঠিক আছে। মানে পানি কি বলে, মানে ওরা তো কি বলে এরকম কলস, মানে পাশে পানি যদি কোনো কিছু থাকে সে চেয়ে খাবে, ঠিক আছে। তার মানে তৃষ্ণার্ততা বেড়ে গেছে, এখানে হচ্ছে থ্রাস্টি বাড়বে, বেড়ে যাবে। আর হচ্ছে তীব্র পানি শূন্যতা হলো নেতায় পড়বে, সে পানি চেয়ে খাওয়ার মতন আর ক্যাপাসিটি থাকবে না, যার প্রচুর পরিমাণে পানি শূন্য হয়ে গেছে সে বাচ্চা একবারে নেতায় পড়বে, সে আর কোনো খেলাধুলাও করবে না, পানি চেয়েও খাওয়ার মতন ক্যাপাসিটি নেই, এবং সে একদম নেতায় পড়বে, ঠিক আছে। এখানে বলা আছে নেতিয়ে পড়বে। তাহলে থ্রাস্টি হচ্ছে হলো তৃষ্ণার্ততা, এই তৃষ্ণার্ততা হচ্ছে প্রথমে হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশনে হচ্ছে হলো স্বাভাবিক থাকবে, সে বাচ্চা বেশি তৃষ্ণার্তও থাকবে না, এবং স্বাভাবিক খেলাধুলা করবে, এবং স্বাভাবিক সে সবকিছু স্বাভাবিক, তার পায়খানা সে 7-8 বার হয়েছে, বমি হয়েছে 2-4 বার, আমরা এটা বললে তাহলে একটা পয়েন্ট পেলাম থ্রাস্টি, ঠিক আছে। আর একটা পয়েন্ট পেলাম হচ্ছে পানির শূন্যতা, যাদের স্বল্প পানি শূন্যতা তারা হচ্ছে বেশি তৃষ্ণার্ত হয়ে যাবে,
এবার মার্কে যদি জিজ্ঞাসা করেন যে কয়বার পায়খানা হয়েছে, 10-12 বার পায়খানা হয়েছে, বমি হয়েছে 2-4 বার, বাচ্চা কি করতেছে? তাহলে পানি চেয়ে খাচ্ছে এবং আরো পানি পিপাসা বেড়ে গেছে, তাহলে বেড়ে যাবে পানি পিপাসা, ঠিক আছে, সে বেশি তৃষ্ণার্ত হয়ে যাবে। আর এখানে হচ্ছে হলো তীব্র পানি শূন্যতা, যাদের দেখা যাচ্ছে 50 বার পায়খানা হয়েছে, 20 বার বমি হয়েছে, সে বাচ্চা এবার স্যালাইন ট্যালাইন কিছু খাওয়ানো হয়নি, একদম নেতায় পড়ছে, তাহলে এটা হলো তীব্র পানি শূন্যতার একটা লক্ষণ। এরপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমরা তো দূরের একটা বাচ্চা দেখলাম, জিজ্ঞাসা করলাম, এবার বাচ্চার কাছে যাব না, বাচ্চার কেসে যে তারপরে আমরা ওকে জিজ্ঞাসা করবো মার কাছে, চোখ কি গর্তের মধ্যে ঢুকে গেছে? শাঙ্কে নাই বলা হয় ইংরেজিতে, শাঙ্কে নাই, আমরা চোখ কি গর্তের মধ্যে ঢুকে গেছে? তাহলে সেক্ষেত্রে চোখ গর্তের মধ্যে পানি শূন্যতা যাদের নাই তাদের স্বাভাবিক থাকবে, চোখ গর্তের মধ্যে ঢুকবে না। চোখ এত কথা লেখা না, আপনারা লিখে নিন, লেখা সম্ভব নেই এখানে। চোখ গর্তের মধ্যে ঢুকবে না, স্বাভাবিক থাকবে। এইখানে হলো চোখ কিছুটা গর্তের মধ্যে ঢুকবে, আর এইখানে চোখ গর্তের মধ্যে বেশি করে ঢুকে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে চোখ গর্তের মধ্যে স্বাভাবিক ঢুকবে না, স্বাভাবিক থাকবে, আর এটা হচ্ছে মাঝারি ধরনের গর্তের মধ্যে ঢুকবে, আর এটা হলো বেশি করে চোখ গর্তের মধ্যে ঢুকে যাবে। ওকে, এরপরে গেল আমরা চোখ দেখলাম, তারপরে কি হলো? ঠোঁট, জিহ্বা, মুখের থেকে দেখতে দেখতে আসবো আমরা, তো চোখ উপরে বাঁধবে, তারপরে কি ঠোঁট, জিহ্বা এগুলো বাঁধবে। তাহলে ঠোঁট বা জিহ্বা দেখবো আমরা, বাচ্চাটাকে গাল হা করানোর চেষ্টা করবো, বা যদি উইল ইংলিশে যদি হা করতে পারে। এবার হচ্ছে পানি শূন্যতা যাদের নাই তাদের হচ্ছে জিহ্বা বা ঠোঁট ভিজা থাকবে, ভিজা থাকবে, স্বাভাবিক থাকবে। যাদের পানির শূন্যতা হচ্ছে তাদেরকে হচ্ছে হালকা ভিজা থাকবে, আর তীব্র পানি শূন্যতায় একদম ড্রাই হয়ে যাবে, শুকনো জিহ্বা বা ঠোঁট। আপনি একজন আরেকজনের জিহ্বা দেখেন, এই তুমি জিহ্বা বের করো, এই দেখেন পানি পানি ভাব আছে, ঠিক আছে। যদি এর থেকে শুকায় যায় তাহলে হলো স্বল্প পানি শূন্যতা, আর তীব্র পানি শূন্যতা একদম শুকনা লাগবে, যে এখন এই জায়গায় কি ভিজে ভিজে লাগতেছে না, শুকনা শুকনা লাগতেছে, তাহলে এ হলো তীব্র পানি শূন্যতা। গেল, তাহলে আমরা কি বললাম? দূর থেকে দেখলাম, চোখ দেখলাম, মুখ ঠোঁট দেখলাম। এরপরে হচ্ছে আমরা চামড়া টেনে দেখব, চামড়া টেনে দেখব, ঠিক আছে। আমরা চামড়া টেনে, এরকম চামড়া টেনে 10 সেকেন্ড ধরে রাখবো, 10 সেকেন্ড ধরে রাখার পরে যদি সঙ্গে সঙ্গে মিলে যায় চোখের নিমিষে, মানে দেখতেও পারলাম না, তাহলে পানির শূন্যতা নাই, এটা হলো স্কিন পিংস। তাহলে চামড়া টেনে ধরে আমরা যদি ধরার সাথে সাথে 10 সেকেন্ড ধরে রাখলাম, 10 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দেখবো কি সঙ্গে সঙ্গে মিলে গেছে, তা চোখে মানে চোখেই দেখতে পারলাম না। তাহলে চোখে না দেখতে পারলে তাহলে বুঝতে হবে যে পানির শূন্যতা নাই। আবার যদি এখানে দেখা যায় চোখে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে মিলতেছে, ঠিক আছে, আস্তে আস্তে করে মিলতেছে, তাহলে বুঝতে হবে স্বল্প পানির শূন্যতা আছে। এবং এই মিলতে যদি 1 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে আমরা তীব্র পানির শূন্যতা। বোঝা যাচ্ছে কথা? তাহলে এই ডিফারেন্সগুলো আমরা এই বিশেষ করে এই 4টে পয়েন্টের পরে আমরা জোর দেব। এই যে 4টে পয়েন্ট বললাম, যে বাচ্চার থ্রাস্টি আছে কিনা, তারপরে বাচ্চার হচ্ছে চোখের শাঙ্কে নাই আছে কিনা, তারপরে ঠোঁট জিহ্বা শুকনা আছে কিনা, এবং স্কিন পিং চামড়া টেবিলে ধরে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে যদি দেখি যে তার চামড়ার সঙ্গে সঙ্গে মিলে গেছে তাহলে নাই। যদি আমি চোখে দেখা হয় আর যদি 1 সেকেন্ডের সময় বেশি নেওয়া হয়, 1 সেকেন্ডের বেশি সময় যাবে, তো সেটা আস্তে আস্তে করে দেখা যাবে, তাই না? তাহলে এইগুলো আমরা তাহলে কোন পানি শূন্যতার টাইপে পড়ে যাবে তখন আমরা সেটা বুঝে যাব। যাদের পানি শূন্যতা নাই তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওটস স্যালাইন দেব, ওটস স্যালাইন, ORS, ওটস স্যালাইন মুখে খাবে। ওটস স্যালাইন মুখে খাবে যাদের পানি শূন্যতা নাই। অ্যাকচুয়ালি মূল চিকিৎসা এটাই। আর এর সাথে যদি আপনি দিতে চান তাহলে জিঙ্ক সিরাপ দিতে পারেন, জিঙ্ক বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ বয়স অনুসারে দেবেন। কেউ 1 চামচ থেকে 1 চামচ করে 2 বার করে দেবেন, কেউ 1.5 চামচ, বয়স বেশি হলে, বয়স বেঁধে বা ওজন বেড়ে বেশি কম দেয়, ধরে নেন 1 চামচ করে 2 বার করে দিতে হবে, 10 দিন দেবেন। গেল, তাহলে ওআরএস আমরা জিঙ্ক দিলেই এনাফ এই বাচ্চাদের ক্ষেত্রে। যাদের পানি শূন্যতা নাই আমরা কি হলো
বাচ্চাটা বললো 7-8 বছর 8 বার পায়খানা করছে, 1-2 বার বমি করছে, তাহলে আমরা তাকে ওরসালাইন আর জিঙ্ক দিলেই এনাফ। বুঝতে পারছেন? এরপরে স্বল্প পানি শূন্যতা, যাদের পানি শূন্যতা হালকা পাতলা আছে তাদের ক্ষেত্রে আমরা কি দেব? এই বাচ্চা যদি বমি করে তাহলে তাকে স্যালাইন দিতে হবে, না হলে এই চিকিৎসা দিলে এই বাচ্চার ক্ষেত্রে এনাফ। ঠিক আছে, ওরসালাইন একটু বেশি করে খাওয়াতে হবে, এর থেকে এই বাচ্চাটা ওরসালাইন একটু বেশি খাওয়াতে হবে। কিন্তু যদি বমি করে তাহলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে কলকাস্যালাইন দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি এই বাচ্চা যদি বমি না করে তাহলে এটাও কিন্তু আমরা ওরসালাইন জিঙ্ক এগুলো দিয়ে এনাফ। আর যদি এই গ্রুপের বাচ্চা যদি বমি করে, আমরা তো গ্রুপ করা শিখে গেলাম যে কয়টা লক্ষণ দেখলে আমরা গ্রুপ কোন ওয়াইজ গ্রুপ করতে হবে, কোনটা নো সাইন অফ ডিহাইড্রেশন, কোনটা সাম সাইন অফ ডিহাইড্রেশন, কোনটা সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন, আমরা তো বুঝে গেলাম না লক্ষণ দিয়ে। তাহলে এবার ক্লাসিফিকেশন করার পরে আমরা কোন টাইপের মধ্যে বাঁধলো, আমার বাঁধলো নো সাইন অফ ডিহাইড্রেশনের মধ্যে, তাহলে আমরা ওরসালাইন আর জিঙ্ক। আমরা যদি বাঁধলাম স্বল্প পানি শূন্যতা সাম সাইন অফ ডিহাইড্রেশন, তাহলে তাকে আমরা ওরসালাইন আর জিঙ্ক দেব। যদি এই বাচ্চা বমি করে তাহলে তখন আমরা শিরায় স্যালাইন দিতে হবে। ঠিক আছে? এরপরে চলে গেল তীব্র পানি শূন্যতা বাঁধলো, একে কিন্তু ওরসালাইন আর জিঙ্ক দিয়ে বিদায় করা যাচ্ছে না, একে অবশ্যই হাসপাতালে পাঠাতে হবে। এবং হাসপাতালে যে একে মুখে তো আর খেতে পারতেছে না, যেহেতু সে বমি করতেছে এবং তার দ্রুত কারেকশন করা দরকার পানি, তাকে আমরা শিরায় স্যালাইন দেব। ঠিক আছে? আইভি ফ্লুইড দেব, ইনফিউশন কলেরা স্যালাইন। এবার পার কেজি বডি ওয়েটে 100 মিলিগ্রাম করে দিতে হয়। পার কেজি বডি ওয়েটে সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন 100 মিলিগ্রাম। 10 কেজি যদি বাচ্চা হয় তাহলে 1000 স্যালাইন দেব। 10 কেজি বাচ্চা, কিন্তু ওজন হলো, বয়স হলো 1 বছর। 10 কেজি হতে এবার একটা বাচ্চা 1 বছর বয়স, কিন্তু তার যদি তীব্র পানি শূন্যতা হয় তাহলে ইনফিউশন কলেরা স্যালাইন দেব। শিরা পথে আইভি, শিরা পথে 10 ফোঁটা করে দিতে হবে, 10 ফোঁটা করে। আর যদি মাইক্রোব্রেড ড্রপ আছে, যারা ক্লিনিকে কাজ করে জানে মাইক্রোব্রেড ড্রপ আছে, তাহলে 40 ফোঁটা করে দেবে প্রতি মিনিট। ঠিক আছে? তাহলে আমরা প্রথম চিকিৎসা হলো পানি শূন্যতা করলাম, এইগুলো সবকিছু কিন্তু পানি শূন্যতার চিকিৎসা। এরপরে আপনি ইচ্ছে করলে তার কোন রোগ জীবাণু দিয়ে হয়েছে, যদি ভাইরাস দিয়ে হয় তাহলে তো কোনো চিকিৎসা দিয়ে লাভ নেই, যদি ব্যাকটেরিয়া হয় তাহলে সিপ্রো দিতে পারি বা মেট্রো দিতে পারি, এগুলো পরের চিকিৎসা। কিন্তু এই চিকিৎসাই হলো মূল চিকিৎসা, এটা দিলে অন্তত বাচ্চাটা মরবে না বা যে কোনো মানুষ মরবে না। এরপরে আপনি অনেকে আছে ওই যে আপনার অ্যাজিথ্রোমাইসিন দেয়, সিরাপ অ্যাজিথ্রোমাইসিন দেয়, তারপরে নিটাজক্সানাইড দেয়, মেট্রোনেজলকেও দেয়। এটা দিলে যে আহামরি খুব উপকার হবে ডায়রিয়ায়, এগুলো কিন্তু আমার গাইডলাইন না, এগুলো আইসিডিডিআরবির গাইডলাইন। এটা বলছে যে ডিহাইড্রেশন কারেকশন করেন, মরবে না অন্তত। ঠিক আছে? আমরা তো মরা প্রতিরোধ করবো, তাই না? তাহলে সেটা প্রতিরোধ করতে গেলে এইটুকু করলেই না, এর বাইরে আর দরকার নেই। এরপরে অনেকে দেখছি যে অনেকে গ্রাম ডাক্তারের রেজিস্ট্রেশন পাইছে, তারা হলো কি হয়েছে, ডায়রিয়া রোগীর কোনো ওরসালাইন টেলাইন না দিয়ে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ, কেউ সিপ্রোফ্লক্সাসিন সিরাপ, কেউ নিটাজক্সানাইড সিরাপ, কেউ মেট্রোনিডাজল সিরাপ, কেউ ন্যালিডিকক্সিপ ন্যালিগ্রাম সিরাপ, এক একজনের এক এক। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আদর্শলিপি না পড়ে যদি বলা হয় যে বিশাল একটা কিছু বলা হয়, তাহলে কি হবে? এটা তো আদর্শলিপি। ডায়রিয়ার প্রথম চিকিৎসা ডিহাইড্রেশন কারেকশন, এরপরে কিন্তু আমি আর কোনো শিক্ষা না হলেও কোনো কিছু লাগবে না। এইটুকু পর্যন্ত যদি দিয়ে রেখে দেন বাচ্চা বা যে কোনো মানুষকে, তাহলে অন্তত সে মরবে না। ঠিক আছে? ওই যে মহামারী ধারণ করছিল, সেই মহামারী হতো না যদি এইটুকু চিকিৎসা জানতো ওই সময়। ঠিক আছে? কিন্তু আমি ডায়রিয়ার চিকিৎসার ক্ষেত্রে অনেকের দেখছি এক এক রকমের ধারণা, এই যে কেউ সিপ্রোফ্লক্সাসিন সিরাপ দিয়ে দেয়, কেউ ইনজেকশন দেয়, এগুলো কোনো নো নিড। ডায়রিয়ার ক্ষেত্রে কোনো দরকার নেই। এটা অবশ্য আছে কিছু কিছু ব্যাপারে, ডায়রিয়া যদি কেন ভাইরাল ফিভার, ভাইরাল ডায়রিয়া, রোটা ভাইরাল দিয়ে ডায়রিয়া হয়, তাহলে ভাইরাস মারার তো কোনো ওষুধ নাই, তাহলে সেক্ষেত্রে আপনার সেকেন্ডারি ইনফেকশন হয়, পরবর্তীতে কোনো রোগ জীবাণু আক্রমণ না হয়, তাই প্রতিরোধ করার জন্য এটা দেওয়া হতে পারে। কিন্তু এদের যে ফার্স্টলি ডায়রিয়া কমার ক্ষেত্রে ওই ওষুধটাই একদম মানে কি বলা যায় মুখ্য ওষুধ, সেরকম কিছু না। মুখ্য ওষুধ হলো ডিহাইড্রেশন হলে, পানি শূন্যতা হলে পানি পূর্ণ করতে হবে। এখানে কিন্তু ওরসালাইন আর যদি বেশি হয় তাহলে কলেরা স্যালাইন। ওকে? এরপরে আমরা ওরসালাইন
সবাই তো জানি, তাই না? ওর স্যালাইন অর্থ হলো ওরাল রিহাইড্রেশন সল্ট, ORS। ওর এটা নিয়ে আলোচনা হবে। ওর স্যালাইন অর্থ কি? ওরাল রিহাইড্রেশন সল্ট। ডিহাইড্রেশন অর্থ হলো পানি শূন্যতা, রিহাইড্রেশন হলো পানি পূর্ণতা। তাহলে ওরাল মানে মুখে, রিহাইড্রেশন মানে পানি শূন্যতার বিপক্ষে কাজ করবে, মানে পানি পূর্ণকরণ। সল্ট মানে লবণ, ঠিক আছে? এটা কিন্তু লবণ থাকে, এর সাথে লবণ আর মিষ্টি, আর হচ্ছে হলো এর সাথে পানি গুলাতে হবে, এর নাম হচ্ছে ORS। আমাদের ডায়রিয়া হলে আমাদের শরীরের মূল্যবান কিছু ইলেকট্রোলাইট বের হয়ে যায়। এই বের হয়ে গেলে তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় শরীরে, ঠিক আছে? আবার পানির শূন্যতা হয়, সব কিছু মিলে একটা শরীরের ভিতরে যেরকম কিডনি কাজ করতে পারে না পানির অভাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে মানুষ মৃত্যু হয় যদি দ্রুত কারেকশন না করা হয়। তাহলে আমার হচ্ছে ডায়রিয়া হলে কি শুধু পানি যাচ্ছে? পানির সাথে অনেক মূল্যবান লবণ চলে যাচ্ছে। তাহলে এই লবণ এবং পানি দুটোর সংমিশ্রণে পূর্ণ করতে, মানে যা চলে যাচ্ছে তাই ফেরতে হবে। তার জন্য ওরাল রিহাইড্রেশন সল্ট খেতে হবে, তাহলে আমাদের পানি পূর্ণ হবে। এবার ওরাল রিহাইড্রেশন সল্টের গুলানোর নিয়ম, এটা কি জানেন সবাই? ORS কিভাবে গুলাতে হবে? হাফ লিটার পানিতে গুলাতে হবে, ওকে? তাই তো? বেশি কম দিয়ে ছোট বাচ্চা 1 বছর বয়স বা 1.5 বছর বয়স, সে তো হাফ লিটার পানি খেতেও পারে না, পারে? তাহলে কি এখানে কি একটা স্যালাইন অপচয় হয়ে গেল না? পানিরও অপচয় হয়ে গেল না? কি তার কতটুকু পানি দিতে হবে? 500 গ্রামই দিতে হবে না কম বেশি? অনেক রোগীর কাছে জিজ্ঞাসা করে যে আপনি কতটুকু পানি দিয়ে গুলাইছেন? বাচ্চা তো ছোট বাচ্চা 1 কাপ খাইছে, 2 গুটা দিছি, ওই সিটে গুটা দিয়ে দিছি, ওই ভাগ ভাগ করে ব্যালেন্স করে নিছি, অসুবিধা নেই, অসুবিধা নাই। স্যালাইনের যে প্যাকেট ছিল খুলে কেটে অপচয় করবো কেন? বাঙালি মানুষ এক স্যালাইন দিয়ে সারা জীবন কাটানো যাবে। বাচ্চা, ছোট বাচ্চা, একটু বাচ্চা, ওকে হাফ লিটার পানি খাতে পারে? তাহলে ওর এরকম কাপে অল্প একটু করে দিছি আর অল্প একটু গুলাইছি, খাওয়া দিছি, ঠিক আছে? এটা কি সঠিক না ভুল নিয়ম? হ্যাঁ, সম্পূর্ণ ভুল নিয়ম। এইখানে এই মিক্সারে লেখা আছে একদম সম্পূর্ণ 500 ml পানি দিতে হবে, এর থেকে 1 ml কম বেশি দরকার নেই। যদি এর সাথে যদি লবণ এই জিনিসটার সাথে যদি 500 ml পানি মিশান, তাহলে ও একটা মিক্সার তৈরি করবে। এই মিক্সারটাই একদম সঠিক মিক্সার। এর থেকে যদি আপনি বলেন যে বেশি পানি শূন্যতা হয়ে গেছে, তাহলে বেশি কাজ করার জন্য আমি পানি দেবো 100 ml, 1 কাপ পানির মধ্যে একটা স্যালাইন গুলোয় কাজ, ঠিক আছে? তাহলে ভালো কাজ করবে, যে মেলাবার পায়খানা হয়েছে আমি একটু বেশি ভালো চিকিৎসা দেবো, ঠিক আছে? তাহলে কি 100 ml পানি বা কি পায়খানা হয়েছে 50 বার, কিন্তু বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, তাই না? তাহলে লবণ তো বেশি দরকার এর শরীরে, তাই না? তাহলে এবার কনসেন্ট্রেশন বাড়াতে হবে। কনসেন্ট্রেশন মানে কি? না, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, ঠিক আছে? এবার হচ্ছে ঘনত্ব বাড়াতে দরকার নাই, আমরা কি করলাম? 100 ml মানে বা 250 ml এর মধ্যে দুটো স্যালাইন দিলাম, তাহলে কি সেটা কি হবে? সেটা হবে না। সেটা কতটুকু পানি দিতে হবে? 500 ml, এর থেকে কোনো কম বেশি না। কেন এগুলো বলতেছে? অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে শিখাই দেবো, পরে যখন গ্রাম্য ডাক্তারি করবেন তখন রুগীদের ভুল ভাল উল্টোপাল্টা সব কিছু বুঝায় ছেড়ে দেবে। কারণ নাহলে আমি সিপ্রোফ্লক্সাসিন সিরাপ পাচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন সিরাপ পাচ্ছি, কিন্তু ওর স্যালাইন নাই। ডাক্তার ওর স্যালাইন খাতে বলেছে, না ডাক্তার তো বলেছে এই সিরাপ দিলেই না। আমার তো মনে হয় যে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসছি, তারা ওরা ডাক্তারি পড়ায় শিখায়, তারপর ওটা সার্টিফিকেট আবার দেবে, ঠিক আছে? ওকে, মানে এই ব্যাপারগুলো খুব, মানে আমি খুব স্ট্রিক্ট, মানে আমার খুব রেগে যায়, ঠিক আছে? কারণ কি, বাচ্চাদের সাথে কোনো রকমের জুলুগুলু খেলা একদম অপছন্দ। জানলে চিকিৎসা জানলে জানবেন, না জানলে না জানবেন, বললে আমি পারি না। আমার যে ডাক্তারি করে খাতে হবে এরকম কোনো কথা আছে না। আলু পটলের দোকানদারি করেও অন্তত মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। মানুষের ক্ষতি করে তো আর করার দরকার নেই, আছে? নিজের কাছে লাগে না, নিজের যে আমি একটা রুগী দেখলাম, সেই রুগীটা একজন ডাক্তার সাহেব বলল কি না এটা ভুলভাল চিকিৎসা দিচ্ছে, তাহলে কি ভালো হলো? এটা ভুল করলাম না? তাহলে এই বিষয়ে থাকা উচিত,
থাকা উচিত না, নিজের থেকেই বিদায় হয়ে বিশাল অভাব নেই ভাই। রোডে যদি এখন মোটরসাইকেল চালানো হয় তাও 50,000 টাকা মাসে ইনকাম করা যায়। আমাদের ডাক্তার এই গ্রাম্য ডাক্তারি করেও কিন্তু 50,000 টাকা তো দূরে থাকে, মাসে 10,000 টাকা ইনকাম করা যায়। তাহলে আমার এই বিষয় থেকে তো ওই বিষয় করে মানে ইনকাম করতে হবে। মূলত তো সোর্স, আমার তো ইনকামই তো মূল সোর্স, তাই না? ইনকামই তো সবার মূল উদ্দেশ্য, কি ইনকাম করা, তাই না? এর বাইরে কি আমরা কি যতই বলি এর মহান পেশা, এ পেশা সে পেশা, কোনো ডাক্তাররা যদি হাসপাতালে চাকরি করে গেলে তোমার বেতন নেই, এই মহান পেশা করে দেখি কয়দিন চালায়, সে বেতন ছাড়া দেখি কয়দিন হাসপাতালে আসে, ডিউটি করে, করে সে করে। সর্বোপরি কথা হচ্ছে মানুষের অর্থ ইনকাম, সংসার চালানো, নিজের পেট বাঁচানো, সংসারের সবার পেট চালানো, তাই তো সব কিছু নিয়ে। তারপরেও নিজেকেও ই করতে হবে যেন আমি ক্ষতি না করে ফেলা গেল। তাহলে আমরা হচ্ছে ওরসালাইনের সাথে 500 ml পানি দেব। এই পানিটা কতক্ষণ রাখা যাবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে টাটকা টাটকা খাওয়া দিতে হবে না? কতক্ষণ রাখা যাবে? 12 ঘন্টা। যখন থেকে বলছেন তখন থেকে 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে এই মিক্সারটা। তাহলে 12 ঘন্টার মধ্যে আপনাকে খাওয়াতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গেল আমরা ডিহাইড্রেশন। এরপরে ডায়রিয়ার আরো চিকিৎসা বলতে ওই যে বললাম না, আমি ওগুলো যাচ্ছি না, কারণ ওই অ্যাজিথ্রোমাইসিন সিরাপের এইটুক দিতে হবে, অ্যাকচুয়ালি এর কোনো নিড নেই, ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। আপনার যদি কোনো বাচ্চারে ডায়রিয়া নিয়ে আসে, সে আপনি ওরসালাইন জিঙ্কের সাথে একটা অ্যাজিথ্রোমাইসিন সিরাপ দিলেন, কোনো সমস্যা নেই, একটা মেট্রো সিরাপ দিলে তাতেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। ওরসালাইন সিভিয়ার ডিহাইড্রেশনে কলেরা স্যালাইন এ না দিলে কিন্তু বাচ্চা মরে যাবে, এটুকু মাথায় রাখেন। বাচ্চা না, বড় মানুষও মরে যাবে, কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি ফলো করলাম বেশি, কারণ বাচ্চাদের ডিহাইড্রেশনটা বেশি খারাপ বড়দের ক্ষেত্রে।